এক্ষুনি আমাদের এই স্থান ত্যাগ করতে হবে বলেই এক লাফে ঘোড়ায় উঠে রওনা দেয় হাদিদ। রক্ষীরা তীর কামান হাতে নেয়, তুনিরের মুখ খুলে নেয়। ঘোড়ায় চড়ে ছুটে চলে তারাও। মেয়েদের নিয়ে আলেম গোয়েন্দাও এগিয়ে চলে। এক সঙ্গীসহ হাদিদ সকলের আগে। সঙ্গী তাকে বলে, ওদের হাতে অস্ত্র দেওয়া ঠিক হবে না। শত হলেও ওরা আমাদের শত্রু। অস্ত্র পেলে ওরা ডাকাতদের সঙ্গে যোগ দিয়ে আমাদেরকে মেরে ফেলতে পারে। ওরা আমাদের অস্ত্র দিতে অস্বীকার করল। ওদের মনোভাব ভালো নয়। ডাকাতরা ওদেরই লোক। তোমাদের দুজনকে ওরা ডাকাতদের হাতে তুলে দেবে আর আমাকে খুন করে ফেলবে। মেয়েদের উদ্দেশ্যে বলল গোয়েন্দা, মুখোশ পরা কাউকে দেখা মাত্র তীর ছুড়বে। আমার নির্দেশে অপেক্ষা করবে না। যখন হোক, যেখানে হোক, ডাকাতদের সঙ্গে সংঘর্ষ হবেই। রক্ষীদের আগেই বলে দেন হাদিদ। বিদ্যুৎ গতিতে এগিয়ে চলে কাফেলা। মাঝে মধ্যে থেমে উট ঘোড়াকে দানা পানি খাইয়ে নিচ্ছে, তাই পথ চলায় ক্লান্তি নেই ওদের। উঁচু নিচু পার্বত্য এলাকা যেন ফুরাতে চায় না। মাঝে মধ্যে পথের দুধারে উঁচু উঁচু টিলা। হাদিদ ভয় পান টিলার উপর থেকে ডাকাতরা তীর ছোড়ে কিনা। সতর্ক করে দেন তিনি সঙ্গীদের। গোয়েন্দাদেরও বলে দেন যেন তারা উটের গতি বাড়িয়ে ঘোড়ার সমানে চলে আর উপর দিকে লক্ষ্য রাখে। পার্বত্য এলাকা ছেড়ে বেরিয়ে আসে কাফেলা। কোনো ডাকাত চোখে পড়েনি। পশ্চিম আকাশে সূর্য নিচে নামতে শুরু করে। একবার দুয়ে ছায়ার মতো দুটি উট চোখে পড়ল। কাফেলা যেদিকে যাচ্ছে উট দুটোও সেদিকে এগোচ্ছে বলে মনে হলো। দ্রুত এগিয়ে চলছে কাফেলা। পথে এক স্থানে পানি পাওয়া গেল। থামল কাফেলা। উট ঘোড়াকে পানি পান করালো, নিজেরাও পান করল, আবার ছুটে চলল। সূর্য আরও নিচে নেমে আসে। সাঁঝের আবছা আধারে ছেয়ে যায় প্রকৃতি। কাফেলাকে থামান হাদিদ। বলেন, যুদ্ধের জন্য এটি উপযুক্ত জায়গা। এখানে আশেপাশে কোনো প্রতিবন্ধকতা নেই। হাদিদ ঘোড়াগুলোর জিন খুললেন না, যাতে প্রয়োজনীয় সময় প্রস্তুত পাওয়া যায়। উটগুলোকে বসিয়ে দেন। আহারাদি সেরে হাদিদ মেয়েগুলোকে এক স্থানে শুইয়ে দেন। সতর্ক থাকতে বলে দেন তাদেরও। রক্ষীদেরকে তীর কামান প্রস্তুত রাখতে বলেন। বলেন চোখ কান খোলা রেখে শুয়ে থাকতে। হাদিদ নিশ্চিত রাতে যে কোনো সময় আক্রমণ হবে। মধ্যরাত, শান্ত নিস্তব্ধ মরুভূমি। হঠাৎ কিসের যেন শব্দ শুনতে পায় কাফেলা। কান খাড়া করে সবাই। চকিতে চোখ তুলে তাকান হাদিদ। ভূত! ভূতের ন্যায় বড় বড় ছায়ামূর্তি দৌড়াচ্ছে কাফেলার চারদিকে। অনেকগুলো উটের পায়ের আওয়াজ স্পষ্ট কানে আসছে। মাটি যেন থরথর করে কাঁপছে। উটের সংখ্যা 10-এরও বেশি বলে মনে হলো। একটিতে একজন করে আরোহী। কাফেলার মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে তারা। 3-4টি চক্কর দিয়ে নিকটে এসে হাঁক দেয়, মেয়ে দুটোকে আমাদের হাতে তুলে দাও। আমরা তোমাদের আর কিছু চাই না। ওদের নিয়েই ফিরে যাব। শুয়ে শুয়েই হাদিদ প্রথম তীর ছুড়ে। সঙ্গে সঙ্গে বিকট এক আত্মচিৎকার ভেসে আসে। অন্য রক্ষীরাও শোয়া অবস্থাতেই তীর চালাতে শুরু করে। দুটি উটের গঙ্গানি শব্দ শোনা যায়। মাটিতে লুটিয়ে পড়ে দস্যু দলের উট দুটো। হাদিদ মেয়েদের বলেন, পালাবার চেষ্টা করো না, আমাদের সঙ্গে থাকো। দস্যুদের একজন বলল, আক্রমণ করো, ওদের উপর ঝাঁপিয়ে পড়ো। একজনকেও প্রাণে বাঁচতে দিও না। মেয়েদের তুলে আনো। জ্যোৎস্না না থাকলেও মরুভূমির রাত বেশ ফর্সা। অনেক দূর পর্যন্ত দেখা যায়। উটের পিঠ থেকে নেমে আসে দস্যুদল। তরবারি আর বর্ষা হাতে ঝাঁপিয়ে পড়ে কাফেলার উপর। হাতাহাতি লড়াই শুরু হয়। দুপক্ষের হাঁক ডাকে নিঝুম রাতের নীরবতা ভেঙে যায়। হাদিদ ও তার সঙ্গীরা নিজেরা ঢাল হয়ে দস্যুর আক্রমণ থেকে রক্ষা করছে মেয়েদের। অস্ত্র চায় মেয়েরা। নিজের তরবারি দিয়ে দেন হাদিদ। নিজে বর্ষা দিয়ে মোকাবেলা করছেন তিনি। হাদিদের তরবারি হাতে নিয়ে এক মেয়ে রক্ষীদের নিরাপদ বেষ্টনী থেকে বেরিয়ে যায়। আলেম গোয়েন্দার সারা শব্দ নেই। দীর্ঘক্ষণ চলে এই সংঘর্ষ। ধীরে ধীরে পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ে যোদ্ধারা। রক্ষীরা একে অপরকে ডাকতে থাকে। একসময়ে তাদের ডাক চিৎকারও বন্ধ হয়ে যায়। রণাঙ্গনের হট্টগোলও কমে আসে। হাদিদ তার সঙ্গীদের ডাকেন,
কিন্তু কোনো জবাব পাচ্ছেন না তিনি। একটি মেয়ের কণ্ঠ শুনতে পান হাদিদ। মেয়েটি চিৎকার করে ডাকছে তাকে। সাথে একটি ঘোড়ার তীব্র গতিতে ছুটে চলার শব্দও শোনা গেল। হাদিদ বুঝতে পারেন কোনো ডাকাত এক মেয়েকে উটের পরিবর্তে তাদেরই ঘোড়ায় তুলে নিয়ে যাচ্ছে। দ্রুত একটি ঘোড়ায় চড়ে বসেন হাদিদ। পলায়নপর ঘোড়ার অনুসরণ করেন তিনি। বিদ্যুৎ গতিতে ছুটে চলছে তার ঘোড়া। সমতল মরুভূমিতে কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে না তার। কয়েক মাইল পথ অতিক্রম করার পর পলায়নপর ঘোড়ার ছায়া চোখে পড়ে। ধীরে ধীরে দুই ধাবমান ঘোড়ার মধ্যকার দূরত্ব কমতে থাকে। হঠাৎ হাদিদ অনুভব করে পিছন দিক থেকে আরও একটি ঘোড়া ধেয়ে আসছে। আরোহী তারই সঙ্গী না দস্যু বুঝতে পারছেন না তিনি। পিছন থেকে আসা ঘোড়াটি কাছে এসে গেছে হাদিদের। হাদিদ নিজের ঘোড়ার গতি স্বাভাবিক রেখেই উচ্চস্বরে জিজ্ঞেস করেন, কে? কোনো জবাব পান না তিনি। হাদিদ তার অশ্বের গতি আরও তীব্র করার চেষ্টা করেন। পলায়নপর ঘোড়ার বাগ এখন মেয়ের হাতে। ঘোড়া ডান বাম করতে শুরু করে। গতিও কমে যায়। কাছে চলে আসেন হাদিদ। হাদিদের হাতে বর্ষা। পলায়নপর ঘোড়ার আরোহীর এক পার্শ্বে গিয়েই বর্ষার আঘাত হানেন তিনি। একদিকে সরে যায় ঘোড়া। আঘাত থেকে রক্ষা পায় আরোহী। বর্ষা বিদ্ধ হয় ঘোড়ার গায়ে। ঘোড়া থামিয়ে ঘুরে দাঁড়ান হাদিদ। অপর ঘোড়ার আরোহীও মোড় ঘোরাবার চেষ্টা করে, কিন্তু সম্মুখে বসা মেয়েটি ঘোড়ার লাগাম এদিক ওদিক করে স্থির হতে দিচ্ছে না তার ঘোড়াকে। মেয়েটিকে নিয়ে ঘোড়া থেকে লাফিয়ে পড়ে দস্যু। নিজের ঘোড়াকে ঢাল বানিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে সে। ঘোড়ায় বসেই আঘাত করার চেষ্টা করছেন হাদিদ, কিন্তু যেদিক থেকেই তিনি আঘাত করছেন দস্যু মেয়েটিকে নিয়ে তার ঘোড়ার আড়াল হয়ে হাদিদের আঘাত থেকে রক্ষা পাচ্ছে সে। এবার ঘোড়া থেকে নেমে আসেন হাদিদ। পেছন থেকে ধেয়ে আসা আরোহীও এসে পড়ে ইতিমধ্যে। হাদিদের সঙ্গী নয় সে, দস্যু। সেও নেমে পড়ে ঘোড়া থেকে। যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে গর্জে ওঠেন হাদিদ। বলেন, আমার জীবন থাকতে তোমরা মেয়েটিকে ছিনিয়ে নিতে পারবে না। এক দস্যু মেয়েটিকে ঝাপটে ধরে রাখে। অপরজন যুদ্ধে লিপ্ত হয় হাদিদের সঙ্গে। মেয়ের কাছে এখন তরবারি নেই। মেয়েকে আটকে রাখা দস্যু এবার হাদিদের উপর ঝাঁপিয়ে পড়ে। ছেড়ে দেয় মেয়েটিকে। হাদিদ মেয়েকে ডেকে বলে, ঘোড়ায় চড়ে তুমি শোবকের দিকে চলে যাও। আমি দস্যুদের তোমাকে ধাওয়া করতে দেব না। কিন্তু মেয়ে এক পাও নড়ছে না, ঠায় দাঁড়িয়ে আছে সে। দু দস্যুর মোকাবেলা করেন হাদিদ। দস্যুদয় বারবার তাকে বলে, একটি মেয়ের জন্য নিজের জীবন বিপন্ন করো না। আমাদের পথ ছেড়ে তুমি জীবন নিয়ে সরে যাও। কিন্তু হাদিদের একই জবাব, আগে আমার জীবন নাও, পরে মেয়েকে নিও। আমার জীবন থাকতে তোমরা ওকে নিতে পারবে না। হাদিদ মেয়েকে পুনরায় বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি পালাও না কেন এখান থেকে? মেয়ে বলে, তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না। জীবন দিতে হলে তুমি একা কেন, দুজনই দেব। আমার জন্য তুমি তোমার জীবন বিপন্ন করবে আর আমি তোমাকে ছেড়ে পালিয়ে যাব? তা হতে পারে না। দস্যুদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন হাদিদ। প্রতিপক্ষের আঘাতে আহত হয়ে পড়েন তিনি। যুদ্ধরত অবস্থায় হাদিদ পুনরায় মেয়েকে বলেন, আমি আহত হয়ে গেছি। আমার মৃত্যুর আগেই তুমি এখান থেকে জীবন সম্ভ্রম নিয়ে পালিয়ে যাও। অনুরোধ, আর দাঁড়িয়ে থেকো না। যাও বলছি, যাও। মেয়ের দিকে ঘুরে দাঁড়ায় এক দস্যু। মৌকা পেয়ে যান হাদিদ। তার পাঁজরে বর্ষা ঢুকিয়ে দেন তিনি। কিন্তু এ সময়ে অপর দস্যুর তরবারি হাদিদের কাঁধে আঘাত হানে। হাদিদের আঘাত খাওয়া দস্যু লুটিয়ে পড়ে মাটিতে। মেয়েটি দৌড়ে গিয়ে তার তরবারিটি নিয়ে নেয় এবং পিছন থেকে এসে এক ঘা মারে দস্যুর পিঠে। নিজেকে সামলে নিয়ে পাল্টা আক্রমণ করতে চায় সে। এ সময়ে হাদিদের বর্ষা এসে বিদ্ধ হয় তার বুকে। মাটিতে লুটিয়ে পড়ে দস্যুর অসার দেহ। চিরতরে নিস্তব্ধ হয়ে যায় সেও। হাদিদও আহত। ক্ষত তার মারাত্মক। দাঁড়িয়ে থাকতে পারছেন না, পড়ে যাচ্ছেন তিনি। মেয়েটি ধরে দাঁড় করিয়ে রাখে তাকে। কাপা কণ্ঠে হাদিদ মেয়েকে বলে, তুমি আমায় ছেড়ে দাও। ঘোড়ায় চড়ে এক্ষুনি শোবক অভিমুখে রওনা হও। শোবক এখান থেকে বেশি দূরে নয়, তুমি একাই যেতে পারবে। সঙ্গীদের দিকে যেও না, ওখানে বোধহয় একজনও জীবিত নেই। যাও, আল্লাহ তোমায় নিরাপদে পৌঁছিয়ে দিন।
আপনার জখম কোথায় কোথায় দেখি, বলল মেয়েটি। আমায় মরতে দাও মেয়ে, আর এক মুহূর্ত বিলম্ব না করে তুমি রওনা হও। আল্লাহর দিকে চেয়ে আমার দায়িত্বটা তুমি নিজেই পালন করে নাও। তোমাকে শোবক পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া ছিল আমার দায়িত্ব, কিন্তু আমি আর বাঁচব না। অপর কোনো দস্যু তস্কর এদিকে এসে পড়তে পারে, তার আগেই তুমি এই স্থান ত্যাগ করো। হাদিদের ব্যাপারে মেয়ের মনে এখন আর কোনো সন্দেহ নেই। সব সংশয়, ভুল বুঝাবুঝি দূর হয়ে গেছে তার। মেয়েটি বুঝে ফেলেছে তাদের ব্যাপারে হাদিদ ও তার সঙ্গীদের কোনো কুমতলব বা দুরভিসন্ধি ছিল না। তার জীবন ও ইজ্জত রক্ষার জন্য জীবনের ঝুঁকি নিয়ে দস্যু দলের মোকাবেলা করেছেন তিনি। আহত হাদিদকে এই জনমানবহীন মরুভূমিতে একাকী ফেলে যেতে স্পষ্ট অস্বীকার করে মেয়েটি। দৌড়ে গিয়ে ঘোড়ার জিনের সঙ্গে বাঁধা পানির মশক খুলে নিয়ে এসে হাদিদকে পানি পান করায়। নিজের পরিধানের কাপড় এবং হাদিদের পোশাক ছিঁড়ে কিছু কাপড় নিয়ে জখমে পট্টি বাঁধে। গোয়েন্দা মেয়ের প্রশিক্ষণ আছে এ কাজে। মেয়েটি হাদিদকে ধরে দাঁড় করিয়ে একটি ঘোড়ার কাছে নিয়ে যায়। বড় কষ্টে তাকে ঘোড়ার পিঠে তুলে বসিয়ে দিয়ে নিজে অন্য ঘোড়ায় চড়তে যায়, কিন্তু হাদিদ ক্ষীণ কণ্ঠে বলেন, আমি একা ঘোড়ায় বসে থাকতে পারবো না, সেই শক্তি আমার আর নেই। ঘোড়া ছিল 3টি, একটি ঘোড়াও যাতে খোয়াতে না হয় তার জন্য বুদ্ধি করে মেয়েটি 2টি ঘোড়ার বাগ অপর ঘোড়ার জিনের সঙ্গে বেঁধে নেয়। নিজে হাদিদের পিছনে চড়ে বসে। হাদিদের পিঠ নিজের বুকের সাথে জড়িয়ে তার মাথা নিজের কাঁধের উপর রেখে রওনার জন্য প্রস্তুতি নেয় সে। শোবক কোন দিকে বলতে পারেন? হাদিদকে জিজ্ঞেস করে মেয়েটি। হাদিদ মাথা তুলে আকাশের দিকে তাকান, নক্ষত্র দেখে এবং একদিকে ইঙ্গিত করে বলেন, ওদিকে চলো। ঘোড়া ছুটায় মেয়ে। ধীর গতিতে এগিয়ে চলছে 3টি ঘোড়া। খানিক অগ্রসর হওয়ার পর হাদিদ বললেন, আমি বোধহয় বাঁচব না, ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। যেখানে আমার মৃত্যু হবে সেখানে আমাকে কবর দিও। আমার ব্যাপারে তোমার মনে কোনো সন্দেহ থাকলে তা মন থেকে দূর করে আমাকে ক্ষমা করে দিও। আমি আমানতে খেয়ানত করিনি। দোয়া করি আল্লাহ তোমাকে নিরাপদে জীবিত গন্তব্যে পৌঁছিয়ে দিন। এগিয়ে চলছে ঘোড়া। কেটে যাচ্ছে রাত। পরদিন ভোরবেলা মেয়েটির কাঁধে মাথা আর বুকে পিঠ ঠেকিয়ে অর্ধ অচেতন অবস্থায় বসে আছেন হাদিদ। নিজেকে সচেতন রাখার প্রাণপণ চেষ্টা করছেন তিনি। তার জখমের রক্তক্ষরণ এখন বন্ধ, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে অসাড় হয়ে পড়েছে তার দেহ। ছোট্ট একটি খেজুর বাগানে এসে ঘোড়া থামায় মেয়েটি। হাদিদকে আল গোছে ঘোড়ার পিঠ থেকে নামায়, পানি পান করায়। ঘোড়াগুলোর সঙ্গে বাঁধা ছিল কিছু খাবার। হাদিদকে খাওয়ায় সেগুলো। হাদিদের আচ্ছন্ন ভাবটা কেটে যায়। মস্তিষ্ক পরিষ্কার হতে শুরু করে। হাদিদ ভাবেন, ছিলাম মেয়েটির রক্ষী, এখন হয়েছি তার বন্দী। মেয়েটি শুয়ে দেয় হাদিদকে। কিছুক্ষণ বিশ্রামের পর সুস্থতা অনুভব করে সে। ধীরে ধীরে চাঙ্গা হয়ে ওঠে তার দেহ। মেয়েটিকে বলেন, শোবক আর বেশি দূরে নয়, বোধহয় আর একদিনের পথ হবে। একটি ঘোড়া নিয়ে তুমি চলে যাও, আমি ফিরে যাই। জীবন নিয়ে তুমি গন্তব্যে পৌঁছতে পারবে না। এখান থেকে যদি ফিরে যেতে হয় তাহলে আমাকে সঙ্গে নিয়ে চলো। তুমি যেমন আমাকে একাকী ফেলে আসোনি, আমিও তোমাকে একলা ছেড়ে যাব না, বলল মেয়েটি। আমি পুরুষ, একজন নারী আমাকে হেফাজত করবে, আমার মন তা মানছে না। তার চেয়ে বরং আমার মরে যাওয়াই শ্রেয়, বলল হাদিদ। যারা ঘরের 4 দেয়ালে আবদ্ধ থাকে, যারা পুরুষের সহযোগিতা ছাড়া এক পাও চলতে পারে না, আমি তেমন মেয়ে নই। আমাকে একজন সৈনিকই মনে করো। পার্থক্য শুধু এতটুকু যে আমার অস্ত্র তীর তরবারি নেই। আমার অস্ত্র হলো আমার রূপ যৌবন, আমার নারীত্ব, আমার বাকপটুতা। তোমার মতো আমিও কষ্ট সহ্য করতে অভ্যস্ত। এখান থেকে পায়ে হেঁটে আমি শোবক যেতে পারি, বলল মেয়েটি। আমি তোমার আবেগের মূল্যায়ন করি। দস্যুরা আমাদের দুজনকে পরস্পর কত কাছে এনে দিয়েছে, অথচ আমরা একে অপরের দুশমন। তুমি আমার দেশের ভিত উপড়ে ফেলার চেষ্টা করছো, আর আমি একদিন তোমার দেশ আক্রমণের স্বপ্নে বিভোর, বললেন হাদিদ। কিন্তু এ মুহূর্তে আমার বন্ধুত্ব বরণ করে নাও। দুশ্মনীর কথা তখন ভাববে যখন সম্পূর্ণ সুস্থ হয়ে তুমি নিজের দেশে ফিরে যাবে, বলল মেয়ে। মেয়েটি হাদিদের বাহু ধরে শোয়া থেকে উঠিয়ে বসায়।
হাদিদ নিজ শক্তিতে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে হেঁটে ঘোড়ার কাছে পৌঁছে সে। মেয়েটি ধরে হাদিদকে ঘোড়ায় রেকাবে তুলে দেয়। ঘোড়ার পিঠে উঠিয়ে বসায় তাকে। হাদিদকে বসিয়ে মেয়েটি নিজেও একই ঘোড়ায় চড়তে চায়। বাধা দেন হাদিদ। বলেন, তুমি অন্য ঘোড়ায় ওঠো, আমি এখন একাই চলতে পারবো। তবু আমি এ ঘোড়ায়ই বসব, তোমাকে জড়িয়ে রাখবো আমার গায়ের সাথে, দৃঢ় কণ্ঠে বলল মেয়ে। হাদিদের প্রবল আপত্তি সত্ত্বেও মেয়েটি তার ঘোড়ার পিছনে চড়ে বসে। নিজের এক বাহু হাদিদের বুকে রেখে হাদিদকে নিজের গায়ের সাথে জড়িয়ে রাখার চেষ্টা করে। আপত্তি জানায় হাদিদ, বলে, আমাকে একটু নিজের শক্তিতে বসতে দাও। হাদিদের আপত্তিতে কান দেয় না মেয়ে। জোর করে হাদিদকে নিজের বুকের সঙ্গে লাগিয়ে নেয় সে। নিজের কাঁধের উপর টেনে আনে হাদিদের মাথা। তারপর বলে, আমি জানি খারাপ মেয়ে মনে করে তুমি আমার থেকে দূরে থাকার চেষ্টা করছো। না, খারাপ মেয়ে মনে করে নয়, শুধু মেয়ে হওয়ার কারণে আমি তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছি। 2টি রাত নিতান্ত অসহায় অবস্থায় তুমি আমার বন্দিনী ছিলে। ইচ্ছে করলে আমি তোমাকে দাসীর মতো ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি শয়তানকে আমার উপর জয়ী হতে দেইনি। এখন আমার মনে হচ্ছে যেন আমি আমানতে খেয়ানত করছি। আমার মধ্যে পাপ বোধ জাগ্রত হচ্ছে। তুমি পাথর তো আর নও। আমাকে যখনই যে পুরুষ দেখেছে কামনার চোখেই দেখেছে। সামান্য মূল্যের বিনিময়ে আমি তোমার জাতির 2 জন মুমিনের ঈমান কিনে নিয়ে এসেছি। কত মূল্য? জিজ্ঞেস করে হাদিদ। শুধু এতটুকু যে তাদেরকে আমার কাছে বসতে দিয়েছি, আমার কাঁধে তাদের মাথা রেখেছি, জবাব দেয় মেয়ে। ঈমান ছিলই না তাদের কাছে, বলল হাদিদ। যতটুকু ছিল তাই আমি নিয়ে এসেছি। তার স্থলে তাদের অন্তরে স্বজাতির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ঢুকিয়ে দিয়ে এসেছি। তারা কারা জানতে চায় হাদিদ। এখন বলবো না। তোমার অর্পিত দায়িত্বের প্রতি তুমি যেমন নিষ্ঠাবান, তেমনি আমার কর্তব্য আমার কাছে ততটুকু প্রিয়, জবাব দেয় মেয়েটি। কথা বলা বন্ধ করে হাদিদ। যুবতীর দেহের উষ্ণতা হালকা ঘ্রাণ অনুভব করছে সে। তরুণীর উন্মুক্ত রেশম কৌশল চুল বাতাসে উড়ে ছুঁয়ে যাচ্ছে হাদিদের গাল মুখ। তন্দ্রা পায় হাদিদের। ঝিমিয়ে পড়ে সে। এগিয়ে চলছে ঘোড়া। বেশ কিছু পথ অতিক্রম করার পর চোখ খুলে হাদিদ। সূর্য তখন মাথার উপরে উঠে এসেছে। হাদিদ বলে, ঘোড়ার গতি বাড়াও, আশা করি সূর্যাস্তের পরপর আমরা সবক পৌঁছে যেতে পারব। ঘোড়ার গতি বাড়ায় মেয়ে। তীব্র গতিতে পিছনে সরে যাচ্ছে মরুপ্রান্তর। সূর্য ডুবে গেছে। সবকের সভাকক্ষে খ্রিস্টান সম্রাট ও কমান্ডারগণ উপবিষ্ট। আলেম গোয়েন্দাও তথায় উপস্থিত। কর্মকর্তাদের নিকট রিপোর্ট পেশ করছে সে। মেয়ে দুটোর পরিণতি কি হয়েছে তা আমি বলতে পারছি না। ওদের রক্ষা করা তো দূরে থাক, আমি ওদেরকে এক নজর দেখে আসারও চেষ্টা করিনি, কারণ মিশর থেকে আমি যে তথ্য নিয়ে এসেছি তা মেয়ে দুটোর চেয়েও বহু বহু মূল্যবান। আপনাদের নিকট সে তথ্য পৌঁছানোর জন্য ডাকাতদের আক্রমণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এক সুযোগে ঘোড়ায় চড়ে আমি পালিয়ে এসেছি। আইয়ুবের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ছিল আমার এক বিস্ময়কর ঘটনা। তাই ডাকাতদের রক্তক্ষয়ী হামলা থেকে আমি নিরাপদে সরে এলাম। কেউ আমাকে ধাওয়া পর্যন্ত করল না। আমার মনে হয় ওরা আসলে দস্যু নয়। আইয়ুবই দস্যু বেশে ওদেরকে আমাদের উপর লেলিয়ে দিয়েছেন। ঘটনাটি একটি সাজানো নাটক। সালাউদ্দিন আইয়ুবী আমাদের 3 জনকে মৃত্যুদণ্ড কেন যে দিলেন না, কেন যে মেয়েদের নষ্ট করার জন্য তিনি এই পন্থা অবলম্বন করলেন, আমার তা মাথায় ধরছে না। মেয়েগুলো এখন বোধহয় ওদের আয়ত্তে চলে গেছে এবং অমানসিক নির্যাতন ভোগ করছে, বলল আলেম গোয়েন্দা। ওদের মুক্তির কথা ভাববার সময় আমাদের নেই। 2টো মেয়ে হারিয়েছি, তাতে তেমন কিছু হয়নি। বৃহত্তর স্বার্থে এরূপ ত্যাগ দিতেই হয়। আমাদের কাছে মেয়ের অভাব নেই। এ পদ্ধতি আমাদের সফল। এই ধারা চালু রাখার জন্য আরও মেয়ে প্রস্তুত করো। সভাসদদের সকলে এসে গেছেন। এবার বলুন, আপনি কি তথ্য নিয়ে এসেছেন, বলল এক কর্মকর্তা। কায়রোর এক মসজিদে সালাউদ্দিন আইয়ুবী ও আলী বিন সুফিয়ানের হাতে কিভাবে বন্দী হলো, কয়েদখানায় তার ও মেয়েদের সঙ্গে কেমন আচরণ করা হলো এবং সুলতান আইয়ুবী কিভাবে তাদের অপ্রত্যাশিতভাবে মুক্তি দিলেন, আলেম গোয়েন্দা সভাসদদের সামনে সব বিবরণ তুলে ধরে।
এই গুরুত্বপূর্ণ তথ্য আইয়ুবী তাকে কিভাবে দিলেন তাও শোনায়। দিন তারিখ উল্লেখ করে আলেম গোয়েন্দা জানায়, সালাউদ্দিন আইয়ুবী এদিন কার্ক আক্রমণের জন্য বাহিনী প্রেরণ করবেন। তার এই ঘোষণা শুনে এক সভাসদ বলল, কার্ক নয়, আগে আমাদের শোবক দখল করা প্রয়োজন, কারণ কার্কের তুলনায় শোবক অধিক শক্তিশালী দুর্গ। কিন্তু আইয়ুবী শোবকে তার শক্তি ব্যয় করতে চাইছেন না। দুর্বল মনে করে তিনি কার্ক দখল করতে চান আগে। তার কথা হলো, আগে কার্ক দখল করে তাকে তিনি সৈন্য ও রসদ ইত্যাদির কেন্দ্র বানাবেন। পর্যাপ্ত রসদ সংগ্রহ করে বিশেষ ফোর্স তলব করবেন। তারপর সৈন্যদের কিছুদিন বিশ্রামের সুযোগ দিয়ে শোবকে হামলা চালাবেন। তিনি আমাদের অজ্ঞাতে অতর্কিতে আক্রমণ চালাতে চান। কারণ হিসেবে তিনি বলেন তার সৈন্য কম, পক্ষান্তরে আমাদের সৈন্যও বেশি এবং আমাদের ঘোড়াও তার ঘোড়া অপেক্ষা উন্নত। তাছাড়া আমাদের আছে বর্ম, আছে শিরস্ত্রাণ, যা তার নেই। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, খ্রিস্টান সৈন্যরা যদি আমাদেরকে পথেই প্রতিহত করে ফেলে তাহলে পরাজয় ছাড়া আমাদের উপায় থাকবে না। তিনি খোলা মাঠে যুদ্ধ করতে ভয় পান। সুলতান আইয়ুবীর মুখ থেকে শোনা সব কথা আনুপুঙ্খ বিবৃত করে আলেম গোয়েন্দা। এমন মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্য ও তার বিস্তারিত বিবরণ শুনে সবাই ভুলে গেল মেয়েদের কথা। এ বিষয়ে মত বিনিময় শুরু হলো। দীর্ঘ আলোচনার পর সভা এই সিদ্ধান্তে উপনীত হয় যে সুলতান আইয়ুবী একজন অসাধারণ বিচক্ষণ যোদ্ধা। কার্ক আক্রমণের যে পরিকল্পনা তিনি প্রস্তুত করেছেন তাতেই তার সামরিক দূরদর্শিতার প্রমাণ পাওয়া যায়। পথে লড়াই এড়িয়ে চলার সিদ্ধান্তও তার বিচক্ষণতার এক জ্বলন্ত প্রমাণ। আমাদের প্রতি যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ আছে বলেই আমরা আগেভাগে এ পরিকল্পনার খবর পেয়ে গেছি। অন্যথায় আইয়ুবী শুধু কার্কই নয়, শোবকের মতো শক্ত দুর্গের জন্য আশঙ্কার কারণ হয়ে দেখা দিত। সালাউদ্দিন আইয়ুবীর পরিকল্পনা মোতাবেক তখনই তাদের সেনা তৎপরতা ও প্রতিরোধ আয়োজন শুরু হয়ে যায়। পরিকল্পনায় নিম্নরূপ সিদ্ধান্তগুলি গৃহীত হয়। সম্মিলিত খ্রিস্টান বাহিনীর কেন্দ্রীয় কমান্ড থাকবে শোবকে, রসদও থাকবে এখানে। শোবক থেকেই যুদ্ধ পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হবে। কার্ক দুর্গকে আরও দুর্ভেদ্য করে তোলা হবে। শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার জন্য কার্কে আরও কিছু সৈন্য পাঠানো হবে। আইয়ুবীকে কার্ক থেকে দূরে তারই সীমান্তের ভিতরে কোনো এক দুর্গম পার্বত্য এলাকায় প্রতিরোধ করা হবে। এ লক্ষ্যে বিপুল সংখ্যক সৈন্য প্রেরণ করা হবে। এই বাহিনীতে বেশি থাকবে অশ্বারোহী ও উষ্ট্রারোহী সৈন্য। আইয়ুবীর বাহিনীকে অবরুদ্ধ করে ফেলার চেষ্টা করতে হবে। পানির ঝর্ণাগুলো কবজা করতে হবে আগেই। পরিকল্পনা মোতাবেক কাজ শুরু করার নির্দেশ জারি করা হয়। সবাই ভীষণ আনন্দিত। এই প্রথমবার তারা সময়মতো সুলতান আইয়ুবীর গোপন পরিকল্পনার কথা জানতে পারল। অন্যথায় সব সময়ই তিনি ক্রুসেডারদের ফাঁকি দিয়েই অভিযান পরিচালনা করে থাকেন। খ্রিস্টান সেনাপতিগণ বিস্ময় প্রকাশ করে বলে যে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ন্যায় দূরদর্শী সিপাহ সালারের থেকে এই পদস্খলন ঘটল যে শত্রু গোয়েন্দাদের তিনি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদেরকে পাশের কক্ষে বসিয়ে উচ্চ স্বরে এমন একটি নাজুক বিষয় নিয়ে কথা বললেন। সেনাপ্রধান তার ফ্রান্সের সৈন্যদের কাছেও এ পয়গাম প্রেরণ করে যে অমুক দিনের আগেই তোমরা এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে নুরুদ্দিন জঙ্গির বিশেষ বাহিনীকে প্রতিরোধ করা যায়। এ সময়ে কক্ষে প্রবেশ করে এক খ্রিস্টান অফিসার। গোয়েন্দা প্রধানের কানে কানে কি যেন বলে। গোয়েন্দা প্রধান সকলকে জানায় ডাকাতের হাতে আক্রান্ত মেয়ে দুটোর একজন এইমাত্র এসে পৌঁছেছে, সাথে তার এক আহত মুসলিম রক্ষী সেনা। আলেম গোয়েন্দা সকলের আগে কক্ষ থেকে বেরিয়ে পড়ে। তার পিছনে অন্যরাও বাইরে আসে। আহত হাদিদকে বারান্দায় শুয়ে রেখে তার মাথার কাছে বসে আছে মেয়েটি। দীর্ঘ ভ্রমণের ফলে পট্টি ব্যান্ডেজ খুলে গিয়ে ক্ষতস্থান থেকে আবার রক্তক্ষরণ শুরু হয়েছে হাদিদের। বিছানায় অচেতন পড়ে আছে সে। খ্রিস্টান সেনাপতিদের কেউ হাদিদের প্রতি ভ্রুক্ষেপ করল না, কারণ তাদেরকে আগেই বলা হয়েছিল যে ডাকাতদের আক্রমণ ছিল সাজানো নাটক। আইয়ুবী এই আক্রমণের মূল নায়ক। আলেম গোয়েন্দা মেয়েটির হাত ধরে তাকে কক্ষের ভিতরে চলে আসতে বলে। খ্রিস্টানদের বড় মূল্যবান মেয়ে ও, কিন্তু হাদিদের ক্ষতস্থানে ব্যান্ডেজ চিকিৎসা না হওয়া পর্যন্ত এখান থেকে এক চুল নড়বে না বলে জানিয়ে দেয় সে।
গোয়েন্দা প্রধান হরমোন মেয়েটিকে আড়ালে ডেকে নিয়ে কানে কানে বলে, কোন সাপের বাচ্চাকে তুমি ব্যান্ডেজ করাতে চাইছ? ভাগ্য প্রসন্ন ছিল বলেই না তুমি জীবন নিয়ে ফিরে আসতে পেরেছ, অন্যথায় এরা তো তোমাদেরকে ডাকাতরূপী হায়নাদের হাতে তুলে দিতেই চাইছিল। এ তথ্য মিথ্যা। প্রথমে আমারও এই সন্দেহ ছিল, এ লোকটি আমার মনের সব সন্দেহ মুছে দিয়েছে। 2 ডাকাতকে খুন করে সে আমার জীবন রক্ষা করেছে, কাঁদো কাঁদো কণ্ঠে বলল মেয়েটি। মেয়েটি হরমোনকে সব ঘটনা খুলে বলে। শেষে একথাও জানায় যে লোকটি আমাকে বারবার বলছিল, আমাকে এখানে মরতে দাও আর তুমি শোবকে চলে যাও। খ্রিস্টানদের চোখে মুসলমান মানেই এক চরম ঘৃণ্য জাতি। মুসলমান হওয়ার কারণে হাদিদও ঘৃণার পাত্র। তাই এতগুলো অফিসার সেনাপতির মধ্যে একজনও বলল না যে লোকটির চিকিৎসার ব্যবস্থা করো। জিদ ধরে বসে আছে মেয়েটি। অবশেষে একজন অফিসার বলল, লোকটিকে কক্ষে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করার ব্যবস্থা করো। হাদিদকে তুলে কক্ষে নিয়ে যাওয়া হলো। মেয়েটি চাপের মুখে অফিসারদের সঙ্গে চলে গেল। মেয়েকে নিয়ে কক্ষে প্রবেশ করল অফিসাররা। তার জীবিত ফিরে আসার কাহিনী জানতে চায় তারা। সব ঘটনা খুলে বলে সে। মেয়ের জন্য খাদ্য ও শরাব এসে যায়। আহার সেরে নিতে বলে অফিসাররা। জখমিকে খাইয়ে থাকলেই তবে আমি খাব, অন্যথায় আমি খাবার স্পর্শ করব না। আমি তাকে একটু দেখে আসি বলেই মেয়েটি উঠে দাঁড়ায়। থামো লুজিনা, এই দ্বিতীয়বার ক্রুশের সামরিক নীতির বিরুদ্ধাচরণ করছো তুমি। প্রথমবার তোমাকে কক্ষে প্রবেশ করতে বলা হয়েছিল, আর তুমি সেই নির্দেশ অমান্য করে বলেছিলে আগে জখমিকে ব্যান্ডেজ করা হোক, তারপর আমি কক্ষে যাব। এবার তুমি বিনা অনুমতিতে অভদ্রের ন্যায় বাইরে যেতে পা বাড়িয়েছ। তোমার সম্মুখে যারা উপবিষ্ট তারা সবাই খ্রিস্টান বাহিনীর পদস্থ অফিসার। 2 জন সম্রাটও বসা আছেন এখানে। জানো তোমার এই অপরাধের শাস্তি কি? 10 বছরের কারাদণ্ড। আর যেহেতু তুমি এই আইন লঙ্ঘন করছো শত্রু বাহিনীর একজন সাধারণ সৈনিকের খাতিরে, তাই আমরা তোমাকে মৃত্যুদণ্ডের শাস্তিও দিতে পারি। অত্যন্ত কঠোর ভাষায় বলল গোয়েন্দা প্রধান হরমোন। যে লোকটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে একজন অভিজ্ঞ খ্রিস্টান গোয়েন্দা মেয়ের জীবন রক্ষা করল, খ্রিস্টান সম্রাট ও সেনাপতিগণ কি তাকে এর কোনো প্রতিদান দেবেন না? আমি জানি ও আমাদের শত্রু শিবিরের একজন সেনা কমান্ডার, কিন্তু আমি তাকে দুশ্মন ভাবব তখন যখন সে নিজ বাহিনীতে ফিরে যাবে, বলল লুজিনা। শত্রু সর্বাবস্থায় এবং সব জায়গায়ই শত্রু। ফিলিস্তিনে কজন মুসলমানকে আমরা জীবিত থাকতে দিয়েছি? কেনই বা আমরা তাদের বংশধারা নিঃশেষ করেছি? কারণ ওরা আমাদের শত্রু, আমাদের ধর্মের দুশ্মন। ক্রুশ ছাড়া আর কোনো প্রতীক আমরা পৃথিবীতে রাখব না। আমাদের কাছে একজন আহত মুসলমানের কোনোই মূল্য নেই। বসো তুমি, চিৎকার করে বলল এক কমান্ডার। লুজিনা বসে পড়ে। বেদনার অশ্রুতে 2 চোখ ঝাপসা হয়ে আসে তার। পরদিন সকাল থেকে শোবকে নতুন এক তৎপরতা শুরু হয়ে যায়। এ তৎপরতা সামরিক। শোবকের বেসামরিক জনগণ আপন আপন কাজে লিপ্ত। এ তৎপরতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। দুর্গ থেকে সারি সারি সৈন্য বের হচ্ছে। সামানপত্র এদিক ওদিক করা হচ্ছে। বহিরাগত সৈন্যদের সামরিক তাঁবুর জন্য জায়গা খালি করা হচ্ছে। রসদ পরিবহনের জন্য উটের বহর দাঁড়িয়ে আছে। সেনা হেডকোয়ার্টারেরও তৎপরতার অন্ত নেই। সালাউদ্দিন আইয়ুবীর আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে গত রাতে যে পরিকল্পনা ঠিক করা হয়েছিল তারই অংশ হিসেবে এ ব্যস্ততা। অফিসারদেরও একদণ্ড দাঁড়াবার ফুরসত নেই। উঁচু পর্যায়ের কয়েকজন অফিসার রওনা হয়ে গেছে কার্ক অভিমুখে। মাত্র একটি মেয়ে এ তৎপরতায় সম্পূর্ণ নির্লিপ্ত, লুজিনা, যে হাদিদকেই সঙ্গে করে শোবকে নিয়ে এসেছিল সেই মেয়ে। গতরাতে সভাকক্ষ থেকে যখন সে ছুটি পায় তখন মধ্যরাত। গোয়েন্দা বিভাগের বিশেষ শাখার গুরুত্বপূর্ণ সদস্য বলে পূর্বেকার অভিযানের রিপোর্ট পেশ করতে হয়েছে তাকে রাতভর। দীর্ঘ পথ অশ্ব চালনার ক্লান্তি ও অনিদ্রায় এখন অসাড় হয়ে পড়েছে তার দেহ। একজন অফিসার তাকে বলেছিল, তোমার আহত মুসলিম ফৌজিকে ডাক্তারের হাতে সোপর্দ করা হয়েছে, ওর জন্য তোমার এত অস্থির হওয়া ঠিক হচ্ছে না। এরূপ আবেগ প্রবণতা তোমার কর্তব্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। গোয়েন্দা প্রধান হরমোন লুজিনাকে বলেছিল, এরাতে না হলে কনরাড এবং গাই অফ লুজিনান এর মতো সম্রাট যারা কাউকে ক্ষমা করতে জানেন না,
তোমাকে বন্দিশালায় নিক্ষেপ করতেন। তোমার মুসলিম রক্ষীর যা করার করা হয়েছে। তোমার জন্য নির্দেশ, তার সঙ্গে তুমি সাক্ষাৎ করতে পারবে না। কেন? আমি কি তার কৃতজ্ঞতা আদায় করতে পারবো না? বিস্ময় ও নিরাশার সুরে বলল লুজিনা। না, কারণ সে দুশ্মনের ফৌজি। তুমি যে বিভাগে চাকরি করো জানো তো তা কি? আমি তোমাকে ওর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দিতে পারি না। তোমার বিদ্যা ও কর্তব্যের দাবিও তো তাই। আমি এও লক্ষ্য করছি যে তার প্রতি তুমি আসক্ত হয়ে পড়েছ। এটা ভালো লক্ষণ নয়। শত্রুর সঙ্গে এমন সম্পর্ক স্থাপনের অনুমতি দেওয়া যায় না লুজিনা। হরমুনের কণ্ঠে দৃঢ়তা। আপনি আমাকে শুধু এতটুকু নিশ্চয়তা দিন যে তার ক্ষতে ব্যান্ডেজ করা হয়েছে আর নিরাপদে তাকে ফেরত পাঠানো হবে, বলল লুজিনা। লুজিনা, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি যে তোমার এই আকাঙ্ক্ষা পূরণ করা হবে। আর শোনো, তুমি বড় কঠিন ভয়ানক মিশন থেকে ফিরে এসেছ। তোমার সফরও ছিল ঝুঁকিপূর্ণ। তোমাকে 10 দিনের ছুটি দেওয়া হলো। পরিপূর্ণ বিশ্রাম নাও, ঝাঁজ মিশানো কণ্ঠে বলল হরমুন। রাতে এসব কথাবার্তার পর লুজিনা তার কক্ষে চলে যায়। গোয়েন্দা মেয়েদের আবাস হাই কমান্ড থেকে অনেক দূরে, কিন্তু লুজিনার মতো উচ্চ পর্যায়ের গোয়েন্দা মেয়েরা থাকে বেশ উন্নত কক্ষে, রাজকীয় হালে। রাজকন্যাদের ন্যায় সুযোগ সুবিধা ও বিলাস উপকরণ পায় তারা। দায়িত্ব তাদের যেমন ঝুঁকিপূর্ণ, সুযোগ সুবিধা তেমনই উন্নত। কক্ষে গিয়েই বিছানায় গা এলিয়ে দেয় লুজিনা। মুহূর্ত মধ্যে 2 চোখের পাতা বুজে আসে তার। গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে সে। পরদিন বেশ বেলা হলে চোখ খুলে লুজিনার, কিন্তু বিছানা থেকে শরীর টেনে তুলতে পারছে না সে। ভেঙে আসছে তার সারা শরীর। উঠে বসার শক্তিওটুকু পাচ্ছে না সে। বেশ কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি খেয়ে অবশেষে উঠে দাঁড়ায় লুজিনা। নাস্তা করে বাইরে বের হওয়ার প্রস্তুতি নেয়। ইতিমধ্যে পাশের কক্ষের মেয়েরা এসে কায়রোর কারগুজারি শুনতে চায় তার কাছে। কথা বলতে মন চাচ্ছে না লুজিনার। সংক্ষেপে 2-4টা কথা শুনিয়ে বিস্তারিত আলোচনা পরে হবে বলে হাসপাতাল অভিমুখে ছুটে যায়। একটু এগোতেই এক বান্ধবীর সঙ্গে দেখা হয় লুজিনার। গোয়েন্দা বিভাগেই চাকুরি করে মেয়েটি, লুজিনার সহকর্মী। দুজনের অন্তরঙ্গ সম্পর্ক। নিজের মনের কথা অপরজনের কাছে গোপন রাখে না দুজনের কেউ। মুখোমুখি হয় 2 বান্ধবী। কিছুক্ষণ মুখপানে তাকিয়ে থেকে লুজিনার বান্ধবী জিজ্ঞেস করে, যাচ্ছ কোথায় লুজি? তোমাকে খুব অস্থির মনে হচ্ছে। কোনো অঘটন ঘটেছে নাকি দীর্ঘ সফরের ক্লান্তির কারণে এমনটি হলো? ছুটি পাওনি বুঝি? ছুটি পেয়েছি বটে, তবে বিশেষ একটি ঘটনা আমাকে অস্থির করে তুলেছে, দীর্ঘশ্বাস ছেড়ে বলল লুজিনা। বান্ধবীর হাত ধরে একটি গাছের ছায়ায় গিয়ে বসল লুজিনা। বান্ধবীকে ঘটনা বিস্তারিত শুনিয়ে মনের বোঝা হালকা করার চেষ্টা করে। অফিসাররা তাকে যে ধমক দিয়েছে বান্ধবীকে তাও শুনিয়ে লুজিনা বলল, আমি হাদিদকে এক নজর দেখতে চাই। আমার আশঙ্কা ওর কোনো চিকিৎসা করা হয়নি এবং ওকে নির্দয়ভাবে নগর থেকে বের করে দেওয়া হয়েছে, কিংবা মৃত্যুর জন্য কোনো এক অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে। তুমি বললে তোমাকে না ওর সঙ্গে দেখা করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে? অফিসারদের নিষেধাজ্ঞা অমান্য করে এ ঝুঁকি নিও না বোন। ধরা পড়লে জানো তো শাস্তি কি? লুজিনাকে নিরস্ত হওয়ার পরামর্শ দেয় বান্ধবী। লোকটির জন্য মৃত্যুদণ্ড মাথা পেতে নিতে আমি প্রস্তুত। আমার খাতিরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছে সে, তা তোমাকে বলেছি। ডাকাতদের হাতে আমার জীবনের কোনো ভয় ছিল না। আমাকে ওরা তুলে নিয়ে যেত, কিছুদিন ভোগ করে নষ্ট করে কোনো আমিরের হাতে বিক্রি করে দিত। হাদিদ আমার এই পরিণতির কথা জানত। আমার ইজ্জতের খাতিরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে ডাকাতদের সঙ্গে লড়াই করেছে। ডাকাতরা তাকে বলেছিল পর্যন্ত, মেয়েটিকে আমাদের হাতে তুলে দাও আর তুমি নিজে নিরাপদে চলে যাও। হাদিদ এও তো জানত যে আমি পবিত্র মেয়ে নই, কিন্তু তারপরও তার বিবেচনায় আমি ছিলাম তার আমানত। এই আমানতকে নিজের জীবনের চেয়েও বেশি মূল্য দিয়েছে সে। লোকটির জন্য তুমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছ লুজি। হ্যাঁ, হরমোনের সামনে আমি আমার আবেগ প্রকাশ করতে পারিনি, কিন্তু তোমার কাছে তো আমি মনের সব কথা খুলে বলতে পারি। তুমি আমার বান্ধবী, আমারই মতো একজন নারী। নারীর হৃদয় বহন করো তুমি। আচ্ছা বলো তো, আমাদের জীবনটা কি? আমরা সুদর্শন খঞ্জর, মধুর বিষ। আমাদের দেহ ব্যবহৃত হয় পুরুষের বিনোদ সামগ্রী আর প্রতারণার ফাঁদ হিসাবে। এই কি আমাদের জীবনের মূল্য?
এমন কথা আমি আগে কখনো ভাবিনি। আমার মধ্যে কোনো আবেগ আসক্তি আছে বলেও মনে করিনি কখনো, কিন্তু এ লোকটির দেহের পরশ আমার ঘুমন্ত সব আবেগ স্পৃহা জাগিয়ে তুলেছে। আমি এখন নিজেকে যুগপৎ, মা বোন কন্যা এবং একজন পুরুষ প্রার্থী নারী বলে কল্পনা করছি। আবেগ ঝরা কণ্ঠে বলল লুজিনা। এক নাগারে এতগুলো কথা বলার পরও বলা শেষ হয় না লুজিনার। আবার বলতে শুরু করে সে, আমাকে সন্ত্রাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি নাশকতামূলক কাজে এত দক্ষতা অর্জন করেছি যে আমি যে কোনো স্বৈরশাসককে আঙ্গুলের উপর নাচাতে পারি, কিন্তু ডাকাতরা আমাকে বিক্রয়ের পণ্যে পরিণত করেছে। আমাকে তারা এমন এক স্তরে নামিয়ে এনেছে যেখানে আমার মতো মেয়েরা প্রতি রাতে নিত্য নতুন খদ্দেরের হাতে বিক্রি হয়ে যায়, কিংবা কোনো মুসলমান আমির বা শাসকের হেরেমের দাসীতে পরিণত হয়। হাদিদ আমাকে সেখান থেকে উপরে তুলে এনেছে। ডাকাতদের হাতে পড়ার আগে আমি তার বন্দিনী ছিলাম। ইচ্ছে করলে সে আমাকে তার বিনোদ উপকরণে পরিণত করতে পারত, কিন্তু তা সে করেনি। তারপর যখন লোকটি আমার ইজ্জত রক্ষা করার জন্য নিজের দেহকে ক্ষত বিক্ষত করল, তখন আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, জড়িয়ে নেই তাকে নিজের বুকের সঙ্গে। সালাউদ্দিন আইয়ুবীর একটি কথা আমার মনে পড়ে যায়। তিনি আমায় বলেছিলেন, তুমি কোনো সম্ভ্রান্ত পুরুষের স্ত্রী হয়ে মর্যাদার সাথে জীবন কাটাতে পারো না। তখন লোকটিকে আমার কাছে বোকা মনে হয়েছিল। মনে মনে বলেছিলাম, নিতান্ত বেকুফ ছাড়া এমন কথা বলে নাকি কেউ। কিন্তু এখন অনুভব করছি তিনি কত মূল্যবান কথা বলেছিলেন। শোনো সখী, আমি তোমায় পরিষ্কার বলে দিচ্ছি, গুপ্তচর বৃত্তি করা আর আমার পক্ষে সম্ভব না। শৈশব থেকে যে প্রশিক্ষণ আমাকে দেওয়া হয়েছিল তার সব আমি হারিয়ে ফেলেছি। মরুভূমির সেই ভয়ানক রাত, দ্রষ্যুর ভয় আর হাদিদের দেহের উষ্ণ পরশ ও তার রক্তের ঘ্রাণ আমার ভিতর থেকে সব বিদ্যা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। লুজিনার অবলীলায় বলে যাওয়া কথাগুলো মনোযোগ সহকারে শুনে তার বান্ধবী। লুজিনা থামলে এবার মুখ খোলে সে, বলে, এতগুলো কথা না বললেও তোমার মনের অবস্থা বুঝতে আমার অসুবিধা হতো না, কিন্তু বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না লুজি। যার জন্য তোমার এত ব্যাকুলতা, এখান থেকে একদিন তাকে চলে যেতে হবে, আর তুমিও পারবে না তার সঙ্গে যেতে। এ সময়ে যদি সে এখানে কষ্টেও থাকে, তবু উপরে নিষেধাজ্ঞার কারণে তুমি তো তার সঙ্গে সাক্ষাৎ করতে পারছো না। চেষ্টা করতে পারো, কিন্তু ধরা পড়লে তোমার সঙ্গে তাকেও জীবন হারাতে হবে। অতএব এসব চিন্তা ত্যাগ করে তুমি শান্ত হও। তুমি আমাকে একটু সাহায্য করো বোন। এতটুকু খবর নাও যে লোকটি কোথায় আছে। হাদিদ সুস্থ হয়ে আপন গন্তব্যে চলে গেছে, এতটুকু জানতে পারলেই আমার মন শান্তি পাবে। এতটুকু উপকার তুমি আমার করো বোন, মিনতি সুরে বলল লুজিনা। ঠিক আছে, এ কাজ আমি করতে পারবো, তুমি শান্ত হও, কক্ষে চলে যাও, আরাম করো, বলল বান্ধবী। লুজিনা তার কক্ষে চলে যায়, বান্ধবী চলে যায় অন্যদিকে।